আজকের ক্লাসে আমরা বায়োগ্রাফি নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে নোটিশ নিয়ে আলোচনা করেছি, রিপোর্ট নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ একটা নোটিশ কিংবা একটা রিপোর্ট লিখতে গেলে কোন কোন নিয়মগুলো আমাদেরকে মাথায় রাখতে হয় সে নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি নিয়ে একটা ডিফারেন্স তোমরা অবশ্যই 7 কিংবা 8-এর ক্লাসে জেনেছো। তোমরা জানো যে অটোবায়োগ্রাফি হচ্ছে সেটা যখন কোনো ব্যক্তি, কোনো সাধারণ ব্যক্তি নিজেই নিজের সম্বন্ধে বা নিজের জীবনী সম্বন্ধে লেখেন, সেটাই হচ্ছে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি হচ্ছে ঠিক উল্টোটা, যখন কোনো বিশিষ্ট ব্যক্তির সম্বন্ধে, কোনো এমিনেন্ট পার্সন কিংবা পার্সোনালিটির সম্বন্ধে যখন আমাদেরকে লিখতে বলা হয় তখন সেটাই হচ্ছে বায়োগ্রাফি। অর্থাৎ ওই বিশিষ্ট ব্যক্তির জীবনপঞ্জি পড়ে আমরা উদ্বুদ্ধ হই, আমাদের জীবনে তাদেরকে ফলো করবার চেষ্টা করি কিংবা তাদের মতো করে হওয়ার চেষ্টা করি, সেটাই হচ্ছে বায়োগ্রাফি। আমরা বায়োগ্রাফিকে দুটো ভাগে মোটামুটি ভাগ করেছি। একটা হচ্ছে অথার, পোয়েট কিংবা এনি এমিনেন্ট পার্সন, আরেকটা হচ্ছে কোনো স্পোর্টস পার্সন কিংবা কোনো ফ্রিডম ফাইটারের সম্বন্ধে আমাদেরকে পরীক্ষায় লিখতে আসে কিংবা পরীক্ষায় পড়ে কিংবা আমাদেরকে জানতে হয়। আমরা এই বায়োগ্রাফি লিখতে গেলে আমাদেরকে যে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেগুলো পয়েন্টস আকারে আমি একটা নোট ডাউন করেছি এখানে। তো পরীক্ষায় নানা ধরনের বায়োগ্রাফি লিখতে আসে, আমরা এত বায়োগ্রাফি মুখস্থ করতে পারবো না বা আমাদের মুখস্থ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে আমরা একটা বায়োগ্রাফিকে মোর অর লেস পরীক্ষার খাতায় লিখে আসতে পারবো। সেই পয়েন্টসগুলো নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব এবং তারপরে আমরা একটা ফর্ম ফিল আপের মতো করে একটা বায়োগ্রাফির কোন কোন জায়গাগুলোকে টাচ করে যেতে হয় আর কোন কোন জায়গাগুলো অন্য কোনো বায়োগ্রাফির পার্সোনালিটি চেঞ্জ হলে সেই জায়গাগুলো চেঞ্জ হবে, সেগুলো ড্যাশ ড্যাশ আকারে আমরা লিখে আজকে দেখাবো এবং সেগুলো আজকে পরিষ্কারভাবে সহজ এবং দুর্বোধ্য নয় এমন ভাষায় আমরা আজকে জানার চেষ্টা করব। তো লেটস হ্যাভ এ লুক নাও। জেনেছি যে বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী কিংবা জীবনপঞ্জি। তো এই বায়োগ্রাফিকে দুটো ভাগে ভাগ করেছি, একটু আগেই বললাম, অথার, পোয়েট, এনি এমিনেন্ট পার্সন, আর একটা হচ্ছে এনি স্পোর্টস পার্সন কিংবা এনি ফ্রিডম ফাইটার। এবার যে পয়েন্টসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার 1-এ হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা কিংবা একটা সূচনা আমাদেরকে লিখতে হবে ওই বিশিষ্ট ব্যক্তির সম্বন্ধে। তার মধ্যে কি থাকবে না, ওনার স্থান, মানে উনি আমাদের মনে কি রূপে বিরাজ করেন এবং যে মহান কর্মের জন্য আমরা তাকে মনে রাখবো কিংবা স্মরণ করব, যে কারণেই তিনি আমাদের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে রয়েছেন, সেটা নিয়ে আমরা একটা মোর অর লেস একটা ইন্ট্রোডাকশন আমরা লিখব। নেক্সট আমরা চলে আসব ওই ব্যক্তির বা ওই পার্সোনালিটির আইডেন্টিটি বা পরিচয়, বার্থ টাইম অ্যান্ড প্লেস, তার জন্ম সময় এবং জন্মস্থান, এবং ফাদার অ্যান্ড মাদার, তার বাবা এবং মা কে ছিলেন, তার বাবা এবং মা কি করতেন, সেগুলো নিয়ে আমরা একটা শর্ট ডিসকাশন করব। নেক্সট আমরা 3 নম্বরে চলে আসব ওনার প্রাইমারি এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন নিয়ে, অর্থাৎ ওই বিশিষ্ট ব্যক্তি যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন, কোন স্কুলে বা কোন জায়গায় তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তারপরে তার প্রাথমিক শিক্ষা কমপ্লিট হওয়ার পরে তিনি কোথায় তার হায়ার এডুকেশন কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন সেই বিষয়ে আমরা একটা শর্ট ডিসকাশন করব। নেক্সট আমরা চলে আসব নাম্বার 4, ওয়ার্ক অর জব অর অকুপেশন অর প্রফেশন, অর্থাৎ তিনি কি কাজ করতেন, নাকি কোনো চাকরি করতেন, নাকি তার পেশা কি ছিল, নাকি তিনি কি জীবিকা নির্বাহ করতেন তার জীবনে, সেই নিয়ে আমরা একটা ছোট্ট ডিসকাশন এই বায়োগ্রাফি লিখতে গিয়ে কিংবা এই প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা চলে আসব নাম্বার 5, নোটেবল ওয়ার্কস, রাইটিংস অ্যান্ড অ্যাচিভমেন্টস, অর্থাৎ তার লেখা কোনো বিখ্যাত লেখা কিংবা কোনো অ্যাচিভমেন্টস, তিনি কি কৃতিত্ব অর্জন করেছেন তার জীবনে, সে কারণেই তো আমরা তাকে স্মরণ করছি আজকের দিনে। তো সেই তার এই কৃতিত্ব নিয়ে আমরা 2-4 কথা লিখব এবং তার যদি কোনো বিখ্যাত লেখা থাকে, যে লেখা
কোনো উচ্চ বিদ্যালয়ে কিংবা উচ্চ বিশ্ববিদ্যালয়ে কিংবা মহাবিদ্যালয়ে পড়ানো হয়, তো সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব, সেখানে কি রয়েছে, তার থিম কি রয়েছে, যতটা পারা যায় আর কি একটু আধটু আমরা সেখানে আলোচনা করব। নেক্সট আমরা চলে আসব যে নাম্বার 6-এ অ্যাওয়ার্ডস, পুরস্কার, মেডালস, পদক অর প্রাইজেস, অর্থাৎ তার জীবনে তিনি যে মহান কৃতিত্বের জন্য আমরা তাকে আজকে স্মরণ করছি, সে কারণে তিনি কি পুরস্কার গ্রহণ করেছেন বা লাভ করেছেন, তিনি কোনো মেডালস লাভ করেছেন কিনা, ধরো এরকম হতে পারে যে কোনো নোবেল প্রাইজ বা কোনো মানে বিখ্যাত কোনো মেডালস বা পদক তিনি জয় করেছেন কিনা, সে বিষয়ে আমরা একটুখানি আলোকপাত করব। তারপরেই আমরা একটুখানি দেখে নেব যে তিনি প্রাইজেস বা অ্যাওয়ার্ডস, তিনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা, যেমন কোনো অথার হলে পুলিৎজার প্রাইজ, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তো এই ধরনের অনেক কিছু অ্যাওয়ার্ড রয়েছে। স্পোর্টস পার্সন হলে কোনো অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, কিংবা কোনো বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখব যে তিনি কোনো পদ্মশ্রী, পদ্মভূষণ কিংবা পদ্মবিভূষণ এই ধরনের কোনো পুরস্কারে ভূষিত হয়েছিলেন কিনা, সে নিয়ে আমরা একটুখানি আলোকপাত করব। নেক্সট আমরা চলে আসব নাম্বার 7, ফাউন্ডার অর পাবলিকেশনস, অর্থাৎ ওই এমিনেন্ট পার্সোনালিটি কোনো কিছু প্রতিষ্ঠাতা ছিলেন কিনা, সঙ্গে সঙ্গে তিনি কোনো প্রকাশ করেছিলেন কিনা, ধরো কোনো বই প্রকাশ করা কিংবা কোনো ম্যাগাজিন প্রকাশ করা কিংবা কোনো পিরিয়ডিক্যালস প্রকাশ করেছিলেন কিনা, কিংবা তার যে তিনি কোনো কিছু বিষয়ের ফাউন্ডার ছিলেন কিনা, যেমন ধরো জগদীশচন্দ্র বোসের নাম যদি আমরা নিতে পারি, তা তো তিনি একটা সায়েন্সের বেশ একটা ইনস্টিটিউশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এইরকম কোনো সায়েন্টিস্টের কোনো প্রতিষ্ঠাতা থাকতে পারে, কোনো আবিষ্কার ইনোভেশনস থাকতে পারে, তো সেগুলো নিয়ে আমরা মোর অর লেস একটা আলোকপাত করার চেষ্টা করব। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 8-এ, ওয়ার্কস ফর দ্য ম্যানকাইন্ড অর ইনোভেশনস, অর্থাৎ ওই ব্যক্তি কোনো মানব জীবনে কোনো জনহিতকর কোনো কাজ করেছেন কিনা, কিংবা তার কোনো আবিষ্কার কিংবা তার কোনো লেখা জনজীবনে বা কোনো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কোনো ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট ফেলতে পারছে কিনা বা ফেলেছে কিনা, সে নিয়ে আমরা আলোচনা করব। এবং তার কোনো ইনোভেশনস যদি থাকে, তো সেই ইনোভেশনস নিয়ে জগতে কতখানি রিসার্চ হয়েছে, জগৎ কতখানি এগিয়ে গেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 9, ডেথ, মৃত্যুর তারিখ, সাল এবং জায়গা, অর্থাৎ তার মৃত্যু কখন হয়েছিল, কোন তারিখে হয়েছিল, কোন সালে হয়েছিল এবং কোন জায়গায় তিনি মৃত্যুবরণ করেছিলেন, সে নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। তো এই সমস্ত মহান ব্যক্তিরা কখনো মারা যান না, তিনি আমাদের মনে, আমাদের হৃদয়ে সারা জীবন এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি তার সারা জীবন জীবিত থাকেন। তো তাদেরকে আমরা ডেথ হিসেবে, যেহেতু এখানে পয়েন্ট হিসেবে নিয়েছি, তো আমরা ডেথ হিসেবে যখন লিখতে যাব তখন লিখবো না, তখন আমরা বলবো কি, হি অর সি ব্রেথড হিজ অর হার লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মহান ব্যক্তিরা কখনো মারা যান না, তারা সর্বদাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেক্সট আমরা চলে আসব নাম্বার 10, কনক্লুশন, অর্থাৎ একটা উপসংহার। ওই মহান ব্যক্তি কিংবা ওই গ্রেট পার্সোনালিটির একটা ওনার যে সম্বন্ধে কিছু প্রশংসামূলক কথা এবং ওনার সম্বন্ধে কিছু মানে মহান কৃতিত্বের জন্য আমরা তাকে সম্মান জানিয়ে বেশ কিছু কথা উপসংহারের জায়গায় লিখে ফেলব। তো এটা হচ্ছে একটা মোর অর লেস একটা পয়েন্টসগুলো আমরা আলোচনা করলাম। এইবার এই পয়েন্টসগুলোকে আমরা একটা মানে ড্যাশ ড্যাশ দিয়ে লিখে যাব এবং কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে হয় একটা প্যারাগ্রাফ কিংবা একটা বায়োগ্রাফি লিখতে গেলে তার এক ঝলক আমরা একটুখানি দেখে নেব। দেখো, তো এইবার আমরা ফর্ম ফিল আপের মতো করে একটা ফর্ম রেডি করেছি। তোমাদের পরীক্ষায় কিংবা কোনো হিন্টস যেমন করে দেওয়া থাকবে ঠিক তেমনি করে তোমরা সেই হিন্টস দেখে দেখে তোমরা এখানে ফিল আপ করে নেবে। যে কোনো পার্সোনালিটি হন না কেন, তার একটা জন্ম থাকবে, তার বাবা মা থাকবে, তার বার্থ প্লেস থাকবে, বার্থ টাইম অ্যান্ড ডেট থাকবে এবং তিনি পড়াশুনো করবেন অবশ্যই, তারপর তিনি বড় কোনো জায়গায় যাবেন, তারপর তিনি কৃতিত্ব কিংবা সাফল্য লাভ করবেন এবং তারপর তিনি আমাদের জন্য বেশ কিছু ইনোভেশনস কিংবা রাইটিংস কিংবা তার কিছু নোটেবল ওয়ার্কস আমাদের জন্য তিনি গিফট হিসেবে বা প্রেজেন্ট করে যাবেন। তো আমরা দেখে নেব কিভাবে ওগুলোকে পুট করতে হয় কিংবা অ্যাপ্লাই করতে হয়। একটুখানি দেখো, তো আমরা ব্যক্তির পুরো নাম লিখেছি,
যে যার সম্বন্ধে আমরা লিখছি, এবার লিখব যে এবিসি মানে ওই ব্যক্তি আর কি। রবীন্দ্রনাথ হলে রবীন্দ্রনাথ, নেতাজি হলে নেতাজি, বিদ্যাসাগর হলে বিদ্যাসাগর, কিংবা আব্দুল কালাম হলে কালাম। তো যে কোনো বিশিষ্ট ব্যক্তির এবিসি নাম হিসেবে আমরা এখানে নিয়েছি। এবিসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি অর ফিগার এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। তো এবিসি হলেন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি, মানে গ্রেটেস্ট পার্সোনালিটিজ করতে হবে, LITIES পার্সোনালিটিজ আর ফিগার্স। তো এবিসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিজ অর ফিগার্স, অর্থাৎ এবিসি হলেন মহানতম কিছু ব্যক্তিত্ব কিংবা কোনো ব্যক্তির মধ্যে অন্যতম। এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, যিনি কিনা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। হি সার্ভড ফর দ্য ড্যাশ, এবার তিনি অমুক নিয়ে কাজ করেছেন। এবার সেটা প্লেস অফ ওয়ার্ক কিংবা তার কাজের জায়গা কিংবা তার যে কাজ নিয়ে আমরা তাকে চিনি সেটা নিয়ে আমরা দু চার কথা লিখব। আমরা হিন্টসে মোটামুটি পেয়ে যাব কি নিয়ে লিখতে হবে। নেক্সট প্যারায় আমরা চলে আসবো যে হি কেম অফ এ ভেরি রেসপেক্টেবল ফ্যামিলি, অর্থাৎ একজন মহান ব্যক্তি যিনি হবেন তার পরিবারও মহান হতে হবে, অর্থাৎ তিনি সেরকম কোনো মহান পরিবার থেকে এসেছেন। তো সে কারণে আমরা লিখছি যে হি কেম অফ এ ভেরি রেসপেক্টেবল ফ্যামিলি, তিনি একটা সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে এসেছেন। এবার নেক্সট লিখেছি ড্যাশ ওয়াজ হিজ ফাদার, এবার ব্যক্তি অনুসারে তার বাবা মা চেঞ্জ হবে, তো সেখানে গ্যাপ রেখেছি। তো বলছি যে ড্যাশ ওয়াজ হিজ ফাদার, অমুক ছিলেন তার বাবা, অ্যান্ড ড্যাশ ওয়াজ হিজ মাদার, এবং অমুক ছিলেন তার মা। নেক্সট এবার লিখবো যে তার বাবা কি করতেন, হিজ ফাদার ওয়াজ আ ড্যাশ, জীবিকা লিখবো, অ্যান্ড হিজ মাদার ওয়াজ এ ড্যাশ, অর্থাৎ তিনি যদি কিছু করতেন তাহলে সেই কাজের নাম, না হলে হাউসওয়াইফ করে দিব আমরা সেখানে। নেক্সট আমরা চলে আসবো হি ওয়াজ বর্ন অন ডেট মান্থ আর হচ্ছে ইয়ার, তিনি অমুক তারিখের অমুক মাসের অমুক সালে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট হলে ছোট জায়গা আর ইন হলে বড় জায়গা, তারপরে রাজ্য কিংবা দেশের নাম আমরা লিখে দেবো সেখানে। নেক্সট প্যারাতে আমরা চলে আসবো হি রিসিভড, এবার তিনি বাচ্চা বড় হয়ে গেছে, অর্থাৎ ওই মহান পার্সোনালিটি বড় হয়ে গেলেন। এরপরে আমরা কি করব, তিনি পড়াশুনো করবেন। তো তার সেটা আমরা সাজাবো কীরকম, হি রিসিভড হিজ আর্লি এডুকেশন, তিনি তার গোড়ার শিক্ষা বা ছোটবেলাকার শিক্ষা গ্রহণ করেছিলেন ইন দিয়ে স্কুলের নাম, দেন হি ওয়েন্ট টু, তারপরে অন্য একটা স্কুলে তিনি গেছিলেন কিংবা অন্য কোনো জায়গায় পড়তে গেছিলেন, সেই প্লেসের নাম এবং স্কুলের নাম আমরা গ্যাপ দিয়ে লিখেছি। দেখো হি ওয়াজ অ্যাডমিটেড ইন, তিনি আরও যদি কোনো বড় স্কুলে যান কিংবা স্কুল চেঞ্জ করেন তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড ইন, স্কুলের নাম আবার একটা দিয়ে দিব। নেক্সট আমরা চলে আসবো আফটার দ্যাট, ঠিক তারপরেই হি স্টাডিড ইন কলেজ অর ইউনিভার্সিটির নাম, তিনি অমুক কলেজ থেকে পড়াশুনো করেছেন কিংবা তিনি অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেছেন। নেক্সট আমরা চলে আসবো দেন হি ওয়েন্ট টু, তারপরে তিনি যদি বিদেশ যান, ওয়েন্ট টু অ্যাব্রড দিয়ে কোনো বিদেশের কোনো জায়গার নাম আমরা লিখতে পারি। তো এই মোটামুটি তার জন্ম, বংশ পরিচয় এবং তার শিক্ষা দীক্ষা নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা এবার চলে আসবো বাকি অংশ কিংবা অবশিষ্ট অংশ নিয়ে। তো এই প্যারাগ্রাফটাকে আমরা কমপ্লিট করব এরকম, দেখো যে দেন হি ওয়ার্কড অ্যাজ এ ড্যাশ, তারপর তিনি কাজ করতেন অমুক হিসেবে। দেয়ার আফটার, তারপরে হি অর সি পাবলিশড, তিনি প্রকাশ করেছিলেন ড্যাশ ড্যাশ অ্যান্ড দেন ড্যাশ ড্যাশ। যদি আরও কিছু লেখা থাকে অ্যান্ড দেন দিয়ে তারপরে আরও কিছু দুটো তিনটে লেখা আমাদেরকে যুক্ত করে দিতে হবে, এগুলো তোমরা হিন্টসে পেয়ে যাবে। নেক্সট প্যারাতে আমরা চলে আসবো হিজ নটেবল ওয়ার্কস ওয়্যার, অথবা হিজ ইনোভেশনস ওয়্যার, তার বিখ্যাত কাজগুলো হলো কিংবা তার বিখ্যাত আবিষ্কারগুলো হলো অমুক 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 দিয়ে আমাদেরকে লিখে দিতে হবে ড্যাশ 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 ড্যাশ, লেখার নাম কিংবা তার আবিষ্কারগুলোর নাম আমাদেরকে কমা কমা দিয়ে লিখে যেতে হবে। এবারে তার মধ্যে একটা বিখ্যাত লেখা কিংবা বিখ্যাত আবিষ্কার থাকবে, তো সেটা বিখ্যাত লেখা বা কাজ বা তার আবিষ্কার ব্রট হিম, মানে অমুক ব্রট হিম অর হার ওয়াইড রেকগনিশন, ব্যাপক অর্থে তাকে একটা খ্যাতি বা জনপ্রিয়তা এনে দিয়েছিল। হি রিসিভড অর হি অর সি রিসিভড নোবেল প্রাইজ অর এনি আদার প্রাইজ, তিনি গ্রহণ করেছিলেন কোনো নোবেল পুরস্কার কিংবা কোনো অন্য কোনো পুরস্কার, যেমন বা অ্যাওয়ার্ড কোনো পুরস্কার হতে পারে
হিজ ওয়ার্কস, মানে এখানে কোনো পুলিৎজার প্রাইজ কিংবা কোনো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কিংবা কোনো অন্য কোনো অর্জুন অ্যাওয়ার্ড কিংবা পদ্মভূষণ কিংবা পদ্মবিভূষণ যে কোনো ধরনের অ্যাওয়ার্ড তিনি লাভ করেছিলেন, তো সেগুলো আমরা লিখব। নেক্সট আমরা চলে আসব যে হিজ ওয়ার্কস গিভ আস, তার লেখা আমাদেরকে এটা দেয় বা প্রোভাইডস আস, এটা আমাদেরকে প্রদান করে, বা হিজ কন্ট্রিবিউশন গিভস ইন আওয়ার লাইফ, অমুক কোনো যদি ডাক্তার হন তার আবিষ্কার আমাদের জীবনে এই প্রভাব ফেলেছে, দিয়ে এখানে কমপ্লিট করব আমরা। নেক্সট বলবো যে উই আর ইন্সপায়ার্ড বাই হিজ অর হার ড্যাশ, আমরা তার এই কাজের জন্য আমরা অনুপ্রাণিত হই কিংবা তার এই কৃতিত্বের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে। নেক্সট আমরা ফাইনাল প্যারায় চলে আসবো, দিয়ে শেষে লিখবো কি না, দিস গ্রেট পারসন ব্রেথ হিজ অর লাস্ট হার লাস্ট অন মানে ডেট মাস সাল, এই বিখ্যাত ব্যক্তি কিংবা এই বিখ্যাত ফিগার এত তারিখের এত মাসের এত সালে তিনি পরলোক গমন করেন, অর এরকম একটা ডেট আমরা লিখতে পারি, এরকম 10th নভেম্বর ইন দ্য ইয়ার অমুক, এরকম লিখতে পারি। হি অর সি উইল বি অলওয়েজ রিমেম্বার ফর এভার, তিনি চিরজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন কিংবা তিনি প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন আমাদের জীবনে সর্বদাই, এটা লিখব। নেক্সট আমরা চলে আসবো যে উই আর ওয়াইডলি অর গ্রেটলি ইনডেটেড টু হিম অর হার, আমরা ব্যাপকভাবে তার কাছে মানে ঋণী কিংবা তার কাছে আমরা মানে ব্যাপকভাবে তাকে আমরা স্মরণ করব কিংবা তাকে আমরা মনে রাখব। তো এই ছিল একটা বায়োগ্রাফি লেখার মোর অর লেস একটা মানে ফর্ম ফিল আপের মতো করে আমরা রেডি করেছি। আমরা পরীক্ষায় যদি কোনো রাইটিং আমাদের নাও লাগে, একটা আননোন বায়োগ্রাফি যদি পড়েও যায় কিংবা আমি কোনো বায়োগ্রাফি পড়ে গেলাম না অথচ পরীক্ষায় বায়োগ্রাফি পড়ে গেছে, তাহলে আমরা এইটুকু বিষয় যদি মাথায় রাখতে পারি তো আমরা ওই বায়োগ্রাফিটাকে আমরা মোর অর লেস কমপ্লিট করে আসতে পারবো। না হলে কিন্তু আমাদেরকে পরীক্ষায় এই বায়োগ্রাফি ছেড়ে আসতে হয় কিংবা এত বায়োগ্রাফি আমরা মুখস্থ করতে পারি না। তো সেক্ষেত্রে এই বিষয়টা যদি তোমরা মাথায় রাখো, এর আগে যে পয়েন্টসগুলো বলেছিলাম ওই পয়েন্টসগুলোকে যদি মাথায় রাখো কিংবা একটু প্র্যাকটিস করে নাও খাতাতে, তাহলে তোমরাও যত খারাপ স্টুডেন্ট হোক না কেন তারা এই বায়োগ্রাফিটা লিখে আসতে পারবেই পারবে। এটা আমি বলছি না, এটা আমি পরীক্ষিত সত্য হিসেবে লক্ষ্য করেছি আমার স্টুডেন্টসদেরকে পড়ানোর ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাস আমরা এখানেই রাখবো। আমার এই ক্লাস যদি তোমাদের জীবনে একটু হলেও দাগ কেটে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, পারলে একটা অবশ্যই লাইক দিও, যেটা কিনা আমাকে এই কাজ করতে অনেক বেশি পরিমাণ উৎসাহ কিংবা অনুপ্রেরণা যোগাবে। পরের ক্লাসে দেখা হচ্ছে রাইটিং স্কিলের আরও একটা নতুন পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।